নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি চারটে চারদিক। বারাসতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, তার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপিরই একাংশ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মাদক আইনে মামলা, মাদক আইনে অভিযুক্ত বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। একথা বিরোধীরা বলছে না, বলছে বিজেপির নেতৃত্বের একাংশ। তারা এই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দাবি জানিয়েছেন বারাসত বিজেপি নেতৃত্ব। সরাসরি রয়েছেন প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, এই যে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, তার বিরুদ্ধে বিজেপিরই একাংশ অভিযোগ করছেন যে মাদক আইনে মামলা চলছে এই প্রার্থীর বিরুদ্ধে, মাদক আইনে অভিযুক্ত স্বপন মজুমদার। ঠিক কি কি অভিযোগ করছেন তারা? দেখো, প্রথমে তোমায় বলি যে মূলত এই স্বপন মজুমদার, যাকে ঘিরে এত বিতর্ক, বা বলা যেতে পারে তার দলের লোকরাই তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। মূলত তার বিরুদ্ধে অভিযোগ তিনি ড্রাগ মাফিয়া, এবং তিনি সরাসরি জেলেও গেছিলেন এই মাফিয়া অর্থাৎ পাচারকারী হিসাবে। সেক্ষেত্রে তারই দলে প্রায় বলা যাবে বড় একটি অংশ অভিযোগ করছে যে স্বপন মজুমদার। ভক্তি, তুমি সঙ্গে থাকো, আমাদের আবারও আসবো তোমার কাছে। যে কথা ভক্তিও বলছিল যে এই বিজেপির যিনি প্রার্থী বারাসতে স্বপন মজুমদার, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হোক, স্বতঃপ্রণোদিত মামলা হোক, এমনই অভিযোগ করছে খোদ বিজেপি। এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। 2017 সালে তার বিরুদ্ধে ট্রেনে করে মাদক নিয়ে আসার অভিযোগ ছিল। একথা এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে না, খোদ বলছে বিজেপিরই একাংশ। এবং তারা বলছেন যে যার বিরুদ্ধে ড্রাগ মাফিয়া, যার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে, এমন একজন ড্রাগ মাফিয়ার হয়ে তারা কি করে প্রচারে যাবেন? ড্রাগ মাফিয়ার হয়ে কিভাবে প্রচার করা হবে, কিভাবে প্রচারে বেরোবেন তারা, এই কথা বিজেপিরই নেতৃত্বের একাংশ বলছেন। ফলত নির্বাচনের আগেই সমস্যায় পড়েছে বিজেপি নেতৃত্ব বারাসতের বিজেপি প্রার্থীকে নিয়ে। বিজেপি নেতৃত্বের ঠিক কি অভিযোগ শোনাবো আপনাদের। মানুষ তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের দলের মধ্যে এবং দলের বাইরে, আপনাদের তো বললাম, কুণাল ঘোষ, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং ডক্টর মৃণাল দেবনাথের মতো মানুষজন এই এত কিছুর পরেও বিভিন্ন প্রশ্ন তুলেছেন। তো স্বাভাবিকভাবেই আমি সেটার জন্যে নির্বাচন কমিশনকে ইভ্যালুয়েট করতে, পুনর্বার বিবেচনা করার জন্য কোথাও কোনো ত্রুটি থাকলে সেটা দেখুন। এবং যেহেতু প্রচুর সময় আছে, যদি উনি ক্লিন চিট হয়ে বেরিয়ে আসেন সেদিন তো প্রার্থী হতেই পারেন, এবং দলও যদি তাকে ততদিনে মান্যতা দিয়ে রাখে, তো নিশ্চিতভাবে তারপরে দলীয় কর্মী হিসাবে দলীয় কর্মীরা যা সিদ্ধান্ত নেওয়ার, যেভাবে কাজ করার, সেটা তো নিশ্চিত করবেন। তাতে দলের উপকার হবে। আমার কাজটা হচ্ছে বিবেকের রোল প্লে করা। আমি বারাসত লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির একজন দীর্ঘদিনের কার্যকর্তা। আমাদের মান সম্মান সব চলে গেল। আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। জানি না কোন অঙ্কে এই ধরনের একটা আন্ডার ম্যাট্রিক, একটা ড্রাগ পেডলার, সে একটা বিভিন্ন স্ক্যামের সাথে জড়ানো, সেই ধরনের একজন ক্যান্ডিডেটকে বারাসত কেন্দ্রের জন্য কেন নির্বাচিত করা হলো? অবিলম্বে পার্টির উচিত এই পার্টিকে, এই ক্যান্ডিডেটকে বদল করে নতুন সিদ্ধান্ত নেওয়া। আপনারা শুনতে পেলেন যে এই স্বপন মজুমদারের বিরুদ্ধে বিজেপিরই একাংশ তারা ঠিক কি অভিযোগ করছেন, যে একজন ড্রাগ মাফিয়াকে কি করে টিকিট দেওয়া হলো সেই প্রশ্ন তুলছেন। ভক্তি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। ভক্তি, যেটা জানতে চাইবো, স্বপন মজুমদার তিনি কি বলছেন এখন, কারণ তার বিরুদ্ধেই চলে গিয়েছেন দলেরই একাংশ। প্রথম বলি যে স্বপন মজুমদারের বক্তব্য, তাকে করা হচ্ছে, তিনি যখন নাকি গ্রেপ্তার হয়েছিলেন সেখানেও চক্রান্ত ছিল। তার বক্তব্য, তিনি কিন্তু আদালত থেকে ক্লিন চিট পেয়েছেন। যদিও তার বিরুদ্ধে যারা অভিযোগ করছে, এই ডাক্তার সুভাষ চন্দ্র রয় এবং উৎপলা বিশ্বাস, এইরকম যারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে, তাদের বক্তব্য হচ্ছে স্বপন মজুমদার ড্রাগ কেলেঙ্কারি পাচারকারী হিসাবে তারা আগেও জানতেন,
তার দলকেও জানিয়েছিলেন, দল কিন্তু তারপর তাকে টিকিট দিয়েছে। কিন্তু স্বপনবাবুর বক্তব্য তারা কিন্তু চক্রান্ত করছে তার বিরুদ্ধে। দল যেহেতু গতবারের যে প্রার্থী হয়েছিলেন বিজেপি যে মৃণাল কান্তি দেবনাথ, তাকে এবার প্রার্থী করা হয়নি, তার সমস্ত নেটওয়ার্ক সাজিয়ে তাকে কিন্তু বলা যেতে পারে বিড়ম্বনায় ফেলছে, অর্থাৎ দলের কিছু একটা অংশ তার বিরুদ্ধে চক্রান্ত করছে। সেই কারণে তার বক্তব্য এটা কোনো বড় বিষয় নয়, এটা দলের কয়েকজন গুটি কয়েকজন করছে, সেটা কিন্তু আগামী দিনে ঠিক হয়ে যাবে। একদমই। এবং তার বক্তব্য আমি যে মাফিয়া সেটা কিন্তু আদালত স্বীকার করেনি, তাকে ক্লিন চিট দিয়েছে। অর্থাৎ তার বক্তব্য তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, এমনটাই অভিযোগ দাবি করছেন স্বপন মজুমদার। ভক্তি, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি ভক্তি দেয়ের সঙ্গে। বারাসতের বিজেপি প্রার্থীকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি, কারণ দলেরই একাংশ তার বিরুদ্ধে সরব হয়েছে। নির্বাচন কমিশনে তারা চিঠিও দিয়েছে এই সংক্রান্ত, যে ড্রাগ মাফিয়া এই স্বপন মজুমদার, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। স্বপন মজুমদার তিনি ঠিক কি দাবি করছেন শুনুন একবার। আপনারা কোনোদিন দেখেছেন তাদের বিজেপি সক্রিয় কার্যক্রম? আমার মনে হয় না। আমি দীর্ঘদিন বারাসত জেলায় কাজ করেছি। আমি বারাসত জেলায় কোনো নতুন মুখ নই। আমাদের অবিভক্ত জেলা এবং নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। অনেকে প্রশ্ন করেছে আমি বহিরাগত, আমি কোনো বহিরাগত নই। যাই হোক, এতে কিছু হবে না। যারা নির্বাচন কমিশনকে নালিশ করেছে তাদের মাথায় কোনো গণ্ডগোল আছে, তারা জানেই না নিয়ম শৃঙ্খলা আইন কানুন সম্পর্কে কিছুই জানে না। এগুলো হয় মানে সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। এখনও আমি নির্বাচন কমিশনে হলফনামাই দায়ের করিনি, অ্যাফিডেভিট দায়ের করিনি, তো কিসের ভিত্তিতে ওরা চ্যালেঞ্জ করে? একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। এজেন্সির বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের একটি প্রতিনিধি দল, তারা আজ যায়। শশী পাজা, দোলা সেন, সাগরিকা ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব তারা গিয়েছিলেন। আজ এজেন্সির বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছেন যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, তারপরও রাজ্যে এজেন্সি সক্রিয় রয়েছে। তাদের দলের একের পর এক নেতা নেত্রীকে কখনো তলব করা হচ্ছে, কখনো তাদের বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে। দেবজ্যোতি, আর কি অভিযোগ জানালেন তৃণমূলের এই প্রতিনিধি দল? জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে তারা গিয়েছিলেন, কি অভিযোগ জানালেন? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হচ্ছে যে যেভাবে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, নির্বাচন ঘোষণার পরেও যেভাবে ভূপতিনগরের যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল, সেখানে 3জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনা বেশ পুরনো ঘটনা। সেই ঘটনাকে টেনে নিয়েছে এনআইএর পক্ষ থেকে তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে তাদের ডেকে পাঠানো হচ্ছে। এছাড়াও মহুয়া মৈত্রকে বারবার ডাকা হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করেছেন, তিনি কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু তাকে বারবার এজেন্সির মাধ্যমে, সিবিআই এবং ইডির মাধ্যমে তাকে বারবার তলব করা হচ্ছে। সমস্ত অভিযোগ আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তারা জমা দিয়েছিলেন। সেখানে সাগরিকা ঘোষ সহ ছিলেন শশী পাজা এবং ডেরেক ওব্রায়ান। তারা কিন্তু যেটা অভিযোগ করছেন যে নির্বাচনকে তারা কিন্তু প্রহসনে পরিণত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তারা বিভিন্ন এজেন্সিকে যেমন ব্যবহার করছেন, তেমনি প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন, তিনি কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে যেভাবে আর্থিক কথাবার্তা বলেছেন যে তারা ক্ষমতায় এলে যে 3000 কোটি টাকা এই রাজ্য থেকে যে উদ্ধার হয়েছে সেগুলি সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেওয়া হবে, তা নিয়েও তারা আইন তৈরি করা হবে বলে প্রধানমন্ত্রী বলেছেন। তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ জানিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরো বেশ কিছু বিষয় তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন যে যেভাবে দিলীপ ঘোষ এ রাজ্যের বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার সম্বন্ধে মন্তব্য করছেন। এছাড়াও অভিজিৎ গাঙ্গুলি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মন্তব্য করছেন, তা নিয়েও কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনে। থাকো তুমি আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল দা, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। তৃণমূল কংগ্রেস তারা নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে যে যখন নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে সেই সময় ইডি, সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিগুলো রাজ্যে সক্রিয় রয়েছে, দলীয় প্রার্থীদেরকে কখনো তলব করছে, কখনো তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। কি বলবেন আপনারা? দেখুন, বিষয় হচ্ছে মামলাগুলো সব পুরনো মামলা।
ইলেকশন ডিক্লিয়ারের মামলা নয়, অতএব পুরনো কেসে অপরাধী ছাড় পেয়ে যাবে ইলেকশনের দোহাই দিয়ে, এটা তো হতে পারে না। আর যে কটা কেস চলছে প্রত্যেকটা হচ্ছে আদালতের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে হচ্ছে। অতএব ইলেকশন কমিশনে নিশ্চয়ই তারা এই বিষয়ে বক্তব্য তাদের জানাতে পারে। ইলেকশন কমিশন কি করবে সেটা ইলেকশন কমিশনের বিষয়, কিন্তু আদালত যেখানে এই মামলাগুলো ত্বরান্বিত করবার জন্য বারবার এজেন্সিদের চাপ দিচ্ছে, ভৎসনা করছে, সেই ক্ষেত্রে এজেন্সিরা তাদের কর্তব্য কাজই করছে আদালতের নির্দেশে। পাশাপাশি রাহুলদা একদমই রাহুলদা পাশাপাশি আরো অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাহুল সিনহা ছিলেন, বিজেপি নেতা রাহুল সিনহা, তিনি যেমনটা বললেন যে এই সমস্ত মামলাগুলো পুরনো মামলা এবং ভোট ঘোষণা হয়ে গিয়েছে মানে যে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে এমনটা তো নয়, তাই আদালতের নির্দেশে এই ধরনের মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। শশী পাজা তিনি ঠিক কি বলছেন, কি অভিযোগ তারা জানালেন, শুনবো। প্রথাগতভাবে আপনারা দেখেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে, এরকম দেখা যায় যে নির্বাচন চলছে, প্রচারে সকলেই ব্যস্ত, প্রক্রিয়া চলছে, তার মধ্যে এসে উপস্থিত সিবিআই, ইডি, আইটি, এনআইএ কে নয়, আর সকলেই পশ্চিমবাংলায় এসে। তথাপি এই সমস্ত এজেন্সিসগুলো বিজেপির কোন যে সত্তাধারী পার্টি যে আছে, ক্ষমতাসীন দল, তাদের কাছে পৌঁছচ্ছে। 100% সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে। এই কথাগুলো ইলেকশন কমিশনকে বলা। শুনলেন শশী পাজার বক্তব্য যে ইলেকশনের যখন দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে তারপরও কেন্দ্রীয় এজেন্সি তারা এ রাজ্যে চলে এসছে এবং তল্লাশি চালাচ্ছে, তৃণমূল প্রার্থীদেরকে তলব করছে, এমনই অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তোমাকে অনেক ধন্যবাদ। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি হঠাৎই চলে গেলেন মুকুল রায়ের বাড়িতে। মুকুল রায়ের বাড়িতে গিয়ে প্রবীণ এই নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, তার আশীর্বাদ নিলেন। যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, মুকুল রায়ের বাড়িতে যান অর্জুন সিং। শুভজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। শুভজিৎ, অর্জুন সিং এর সঙ্গে মুকুল রায়ের কি কোনো কথাবার্তা হয়েছে, কি জানতে পারছো? দেখো ঋষিকেশদা, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে মুকুল রায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আজকে আলোচনা করেছেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি আশীর্বাদ নিয়েছেন মুকুল রায়ের কাছ থেকে এবং মুকুল রায় অর্জুন সিংকে বলেছেন বিজয়ী ভাবা। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই এমনই জায়গায় ব্যারাকপুর শিল্পাঞ্চল রয়েছে বা এমনই পরিস্থিতিতে ব্যারাকপুরের রাজনীতি চলছে যা রীতিমতো রাজনীতির একটা চাপানোতর রীতিমতো সৃষ্টি হয়েছে। তুমি জানো বেশ কিছুদিন আগে ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ তরিৎবরণ তোপদারের বাড়িতেও গেছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, এবং তার কিছুদিন আগে সেই তরিৎবরণ তোপদারের বাড়িতে গেছিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ঠিক একইভাবে আজকে যখন মুকুল রায়ের বাড়িতে যান অর্জুন সিং এবং তার সাথে দীর্ঘক্ষণ কথা বলেন, রাজনৈতিক কথা বলেন, কিছু ব্যক্তিগত আলাপচারিতা করেন এবং মুকুল রায়ের শারীরিক পরিস্থিতির কথাও জিজ্ঞেস করেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে মুকুল রায়ের সাথে আমার দীর্ঘদিনের আলাপ, কারণ 2019 সালে মুকুল রায়ের হাত ধরেই কিন্তু অর্জুন সিং এর বিজেপিতে যাওয়া এবং 2024 সালে আবার নির্বাচন হবে। 5টা বছরের মতো অনেক কিছুই যেমন পরিবর্তন হয়েছে, ব্যারাকপুর রাজনৈতিক পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়েছে। সেইভাবেই অর্জুন সিং বলেন যে আমাকে উনি উত্তরীয় করিয়েছেন এবং একটাই রাজনৈতিক কথা বলেছেন, বিজয় ভাবা। ঋষিকেশদা, অনেক ধন্যবাদ শুভজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। মুকুল রায়ের সঙ্গে দেখা করে এবং তাকে প্রণাম করে আসার পরে অর্জুন সিং তিনি ঠিক কি জানিয়েছেন সাংবাদিকদের, শুনুন। আমি আশীর্বাদ নিতে গিয়েছিলাম তরিৎবাবুর কাছে, আশীর্বাদ নিতে এসেছিলাম মুকুলদার কাছে। আমি আশীর্বাদে মানে পাওয়া যোগ্য, কেন আমার সঙ্গে ওনার বহু পুরনো রিলেশন, আর আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে। আমি পার্সোনাল রিলেশনকে সবসময় মেনটেন করি। ওনার আশীর্বাদ নিলাম, উনি আমাকে বিজয় ভব বললেন, উত্তরই পড়ালেন। আমি নিশ্চিত এই জয় আমার নিশ্চিত আছে। মুকুলদার শরীর ভালো, আমাকে 1 সেকেন্ডের মধ্যে ঢুকলাম তখনই বলে আয় অর্জুন আয়, মানে দেখেই চিনতে পেরে, দেখেই চিনতে পারে। তার মানে একদম আমার সঙ্গে বসে চায় খেলে। আবার একটা বিরতিতে যাব, সঙ্গে থাকুন।
সোশ্যাল মিডিয়ায় কার্টুন পোস্ট তৃণমূল কংগ্রেসের। বাংলায় ঢোকার পথ দুর্গে পরিণত, প্রহরীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। হামাগুড়ি দিয়ে ঢোকার চেষ্টা বহিরাগত বিজেপি জমিদারদের, এমনটাই পোস্ট করে লেখা হয়েছে। পদাঘাতের জন্য প্রস্তুত থাকুন, বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের পোস্ট। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, প্রহরীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, হামাগুড়ি দিয়ে ঢোকার চেষ্টা বহিরাগত বিজেপি জমিদারদের, পোস্ট করে এমনই উল্লেখ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই পোস্ট নিয়ে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, তার কি বক্তব্য শুনবো। বঙ্গজীবনে রাজনৈতিক কার্টুন বা সমাজভিত্তিক কার্টুনের প্রচলন দীর্ঘদিন ধরে, শতাধিক বছরে। রবীন্দ্রনাথের সময় থেকে এই ব্যঙ্গচিত্র বা কার্টুনের প্রচলন আছে। তাতে কখনো কখনো গুরুতর মেসেজ থাকে, কখনো এটা নিছকই হাস্য উদ্রেককারী একটা লঘু ব্যাপার। এখন এই পলিটিক্যাল কার্টুন, এইটা নিয়ে বিজেপি হঠাৎ এত গাত্রদাহ হয়ে উঠলো কেন, এটাই অদ্ভুত ব্যাপার। কার্টুনে দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খাত থেকে উঠে আসা মই দিয়ে বিজেপির নেতাদের বাধা দিচ্ছে। এটা একটা পলিটিক্যাল বার্তা যে আমরা আমাদের গড় রক্ষা করব। মনে করুন চিতোরগড়, তার সে বিশাল পরীক্ষার পরেই দেওয়াল, সেখান থেকে যদি কেউ উঠতে চায়, আলাউদ্দিন খিলজি উঠতে গেলে রাজপুতরা বাধা দিয়েছে, সেরকম যদি কেউ কার্টুন করে, সেরকম বাংলাকে সেইভাবে চিন্তা করাই যেতে পারে। তৃণমূল কংগ্রেসের এই কার্টুনের বিরোধিতায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য যে শুধুমাত্র নিম্ন রুচিরই নয়, ভবিষ্যতের জন্য খুবই খারাপ, এমনটাই কিন্তু বিজেপির বক্তব্য। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে সোশ্যাল মিডিয়ায় যে কার্টুন পোস্ট করেছে তা নিয়ে বিজেপির বক্তব্য যে বাংলায় বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক ধারণা তৈরি করার চেষ্টা এবং নিম্নমানের এই ধরনের ব্যঙ্গচিত্র। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। স্বাধীন ভারতের ইতিহাসে এত কদর্য, এত নিম্ন রুচির, এত ঘৃণ্য মিম বা কার্টুন কোনোদিন তৈরি হয়েছে বলে আমার জানা নেই। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে সেই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মারছেন, মানে একটা মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় বাদশাতন্ত্র এদের মাথায় চেপে বসেছে। এটা কোনো রাজনৈতিক দল? যারা এই ধরনের পোস্ট করছেন তারা শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা পুরো রাজনৈতিক ব্যবস্থাকে অপমান করছেন তা নয়, সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করে দিচ্ছেন। সঙ্গে থাকুন। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে শুভেন্দু অধিকারীর রোড শো, সেই ছবি দেখাবো আপনাদেরকে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সন্দেশখালী প্রতিবাদী মুখ রেখা পাত্র, তার সমর্থনে রোড শো করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভিতে। এখান থেকে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। 2019 সালে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। প্রায় 54% ভোট পেয়েছিলেন নুসরাত জাহান, 54%-এরও বেশি। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রোড শো। রিয়া মাঝি রয়েছেন। রিয়া, এই মুহূর্তে এই রোড শো কোথায় রয়েছে জানাও আমাদের। দেখো, তোমাদের
তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি যে রোড শো করছেন এই রেখা পাত্র সমর্থনে, সেই রোড শো আরম্ভ হয়ে গিয়েছে। তিনি 4 কিলোমিটার হাঁটবেন এই রোড শো করে, এবং যেখানে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি পায়ে হেঁটে তিনি পদযাত্রা করছেন, এবং পাশাপাশি রেখা পাত্র যিনি কিনা এখানে সন্দেশখালীর প্রতিবাদী মুখ একজন, এবং সেই রেখা পাত্রকেই দাঁড় করিয়েছে বিজেপির তরফ থেকে। সেই রেখা পাত্র কিন্তু জিপে করে, যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই, যে জিপে করে তাকে তিনি ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে, জিপে করে তিনি এই পদযাত্রায় তিনি করছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি পদযাত্রা করছেন এবং প্রচার করছেন রেখা পাত্র জিপে করে। চিত্র দেখাচ্ছে আমরা ক্যামেরা পাচ্ছেন। রিয়া, এটা কেন, যেখানে বিরোধী দলনেতা তিনি পায়ে হেঁটে রোড শো করছেন, সেখানে তার আশেপাশেই তো নেই প্রার্থী রেখা পাত্র? তো গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বসিরহাটে শুভেন্দু অধিকারীর রোড শো, বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে এই রোড শো। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। গত লোকসভা আসনে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী নুসরাত জাহান অভিনেত্রী, যদিও তাকে এবার আর দল টিকিট দেয়নি। হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সন্দেশখালী প্রতিবাদী মুখ রেখা পাত্র, যার বিরুদ্ধে আমরা দেখেছিলাম যে বিজেপিরই একাংশ বা ওই সন্দেশখালীরই একাংশ মহিলা তারা প্রতিবাদ জানিয়েছিলেন যে তাকে প্রার্থী হিসেবে তারা চান না। যদিও পরের দিনই দেখা যায় ভিডিও পোস্ট করতে তারা বলেন যে রেখা পাত্রর পাশেই রয়েছেন। আর সেই রেখা পাত্রর সমর্থনেই আজ শুভেন্দু অধিকারীর রোড শো। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, বসিরহাটে বিরোধী দলনেতার রোড শো। যদিও বিরোধী দলনেতার আশেপাশেই নেই প্রার্থী, তিনি জিপে করে এই রোড শোতে রয়েছেন। আর ইতিমধ্যেই রেখা পাত্র যিনি কিনা বিজেপির এমপি সিটের টিকিট পেয়েছে, সেই রেখা পাত্র শুভেন্দু অধিকারী যার সমর্থনে তিনি পদযাত্রা করছেন এবং জিপে করে রেখা পাত্র তিনিও কিন্তু জনসংযোগ করছেন, সেই চিত্র দেখা যাচ্ছে ইতিমধ্যেই। রেখাদি, তোমার সমর্থনে আজকে শুভেন্দু অধিকারী তিনি আজকে প্রচারে নেমেছেন, পদযাত্রা করছেন। আমি প্রচন্ড খুশি যে আমি আজকে শুভেন্দুদার সাথে প্রচারে লাভতে পেরেছি। আমি প্রচন্ড খুশি, আর আমি এত মানুষের ভেতরে এত মানুষ খুশি আমার জন্য, আমার আশীর্বাদ দেওয়ার জন্য এত মানুষ এসেছে। আমি প্রচন্ড খুশি, আমি বলে বোঝাতে পারছি না আমি কতটা খুশি। আজকে তুমি কিছুদিন আগে যেরকম ছিলে, আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত মানুষের ভালোবাসা পাচ্ছ। রেখাদি, তোমার অপোজিটে যিনি আছেন তিনি একজন পোড় খাওয়ার নেতা, কি বলবে, তুমি কি জিততে পারবে? রেখাদি, কি বলবে? তোমার অপোজিটে যিনি আছেন তিনি একজন পোড় খাওয়া নেতা, রেখাদি কি বলবে? তোমার অপোজিটে যিনি আছেন তিনি একজন পোড় খাওয়া নেতা। তুমি যে আজকে প্রচারে বেরিয়েছো, মূলত কি বলবে মানুষকে? আমার কি শরীর খারাপ লাগছে রেখাদি? শরীর খারাপ লাগছে? যে চিত্র দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে রেখা পাত্র তিনি কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন এবং তাকে যে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সেই প্রশ্নের উত্তর
কিন্তু তিনি ঠিক মতো দিতে পারছেন না, কারণ তার অপোজিশনে যিনি রয়েছেন হাজী নজরুল যিনি রয়েছেন তিনি কিন্তু এই টিএমসির অপোজিট অর্থাৎ এই রেখার অপোজিটে যিনি রয়েছেন তিনি কিন্তু একজন পোড় খাওয়া নেতা। তাকে নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে কোনো উত্তরই দিতে পারছে না, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। একদমই শুনলেন আপনারা, রেখা পাত্র তিনি উচ্ছ্বসিত কার্যত যে সমাগম হয়েছে, জনসমাগম হয়েছে এবং শুভেন্দু অধিকারী তার সমর্থনে রোড শো করছেন, তাতে তিনি যথেষ্ট আপ্লুত এবং আবেগতাড়িত হয়ে করছেন, যদিও কলকাতা টিভির সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিলেন না। আবার একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। সন্দেশখালীতে ফের উলট পুরাণ, তৃণমূলের মিছিলে পা মেলালেন প্রতিবাদী মহিলারা। অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে, তাই শাসক দলের ওপর তারা খুশি, কলকাতা টিভিকে জানালেন প্রতিবাদী মহিলারা। সবাই হাতে ঝাঁটা নিয়ে। আমাকে ডাকেনি, কিন্তু আমার পাশের একজন ডেকেছে। আমার একদিকে জমি নিয়ে নিয়েছে। ওনার পার্টি অফিসে যাওয়ার জন্য রাত 12টা নাগাদ ফোন করেছিল যে মিটিং আছে, আসতে হবে। দিদি যত প্রকল্প শুরু করেছে সব প্রকল্পই আমরা পাই। এখন কি শান্তিতে আছে? হ্যাঁ, শান্তিতে, খুব শান্তিতে আছি। শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান, তারপর পাল্টা ইডির উপরই হামলা। 5ই জানুয়ারি থেকে লাগাতার বিক্ষোভের আগুন জ্বলেছিল সন্দেশখালীতে। মহিলাদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ এনে তৃণমূল নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। স্বতঃস্ফূর্ত ক্ষোভ নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তা নিয়েও কম জল ঘোলা হয়নি। শেষমেশ একের পর এক অভিযুক্ত তৃণমূল নেতৃত্বের গ্রেফতারিতে শান্ত হয় সন্দেশখালী। রাজ্য সরকারের জমি টাকা ফেরানোর উদ্যোগে ফের ঘাসফুলে আস্থা জাগে গ্রামবাসীদের। এবার সেই সন্দেশখালীতে তৃণমূলের মিছিলে পা মেলালেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগকারীরা। আমাদের অভিযোগ ছিল যারা দুর্নীতি করেছে আমাদের নেতৃত্ব, তারা আজকে জেলে গেছে। আমরা খুব খুশি, আর তার জন্য আমরা এই টিএমসি পার্টিটা করব। আমাদের এখন কোনো আর আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমরা দিদির পাশে আছি, দিদির পাশেই থাকবো। কেন হঠাৎ এই মত বদল? বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের বিপরীতে বিজেপির ট্রাম্প কার্ড সন্দেশখালীর প্রতিবাদী মহিলা প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বাংলায় মহিলা ভোট ব্যাংক বাড়াতে চেয়েছিল গেরুয়া শিবির। তবে প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থীর বদলে তৃণমূলের ব্যাচ পরে মিছিলে যোগ দিলেন অভিযোগকারীরা। ভোট আবহে এটা কতটা ইঙ্গিতপূর্ণ? শুরু হয়েছে জোর চর্চা। আমরা চাইছি সন্দেশখালীতে আগামী 1 জুনে সন্দেশখালী যে ভোট হবে সেটা বিপুল ভোটে আমরা জিতব। এবং আমরা ইতিমধ্যে দেখেছি এখানকার বিজেপি কর্মীদের ক্ষোভ, কারণ তারা প্রার্থী পছন্দ হয়নি। তারা প্রথম দিন থেকেই ক্ষোভের আগুন জ্বলছিল, তারা এই প্রার্থীকে পছন্দ করছে না। শুক্রবার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ত্রিমোহিনী এলাকার প্রতিবাদীদের হাতে তৃণমূলের কার্যালয়ও উদ্বোধন করা হয়। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বাঙালিদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার অভাব আছে। পাড়ার ঠেকে আড্ডা দিয়ে নিজেকে আতেল ভাবতে চায় বাঙালি এবং মদ সিগারেটে বুঁদ হয়ে থাকে। মৃণাল সেনের ছবি তাদের আদর্শ। সঞ্জীব সান্যালের বক্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি, এবং তার বক্তব্যে যখন তোলপাড় হয়েছে তখন সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যের বিরোধিতায় কিন্তু প্রতিবাদ আছড়ে পড়ছে। সঞ্জীব সান্যাল, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা, ঠিক কি বলেছেন শুনুন একবার। Even more important than that was a poverty of aspiration. If your society aspires that the highest form of life is a union leader or an adda intellectual, what in Kolkata is called an atel, and that is your aspiration, that you are sitting around smoking and having sipping your old monk and passing judgment on the rest of the world rather than doing anything. And smoking throughout the day. Yeah, you can smoke. I personally have no problem with either of them, your health. But point of the matter, that is the aspiration of the society. If Mrinal Sen movies are the aspiration of your society, then do not complain that that is what you get.
এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। গর্গদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, আপনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের বক্তব্য শুনেছেন, আপনার রিয়াকশন জানতে চাইবো। সঞ্জীব সান্যাল সেই লম্বা ধারা যে বাঙালিদের পরপর বিজেপি এমপ্লয় করছে বাঙালি জাতিকেই গালবন্ধ করার জন্য, তথাগত রায় হোক, বিদ্যুৎ চক্রবর্তী হোক, তার নবতম সংযোজন হচ্ছে সঞ্জীব সান্যাল। ঠিক আছে, সে একটি খুব ইলাস্ট্রিয়াস ফ্যামিলির, সঞ্জীব সান্যাল স্বাধীনতা সংগ্রামী, তার পরিবারের, সেই পরিবারের আজকে একজন যে কিনা 18 অ্যাডাল্ট লাইফের জীবনে পশ্চিমবাংলায় থাকেনি। একটা কথা অনেকে এর সম্বন্ধে জানে না, যে কিনা প্রথম একটা নন বিশেষজ্ঞ, সে নন পিএইচডি, যে কিনা ইকোনমিক সার্ভে বানিয়েছে, সে আজকে আমাদের মৃণাল সেন, আমাদের কৃষ্টি সংস্কৃতি, এই সব নিয়ে একের পর এক নোংরা নোংরা কথা বলে যাচ্ছে। এবং আসলে বাংলা এবং বাঙালি বিদ্বেষী বিজেপি ঠিক যে দৃষ্টিভঙ্গিতে দেখে বাঙালিদের, একটা বাঙালির মুখ দিয়ে সেটা বলিয়ে নিয়ে সারা ভারতে আসলে বাঙালি বিদ্বেষকে চরম একখানা জায়গায় নিয়ে যাচ্ছে। এমনকি বাংলার যে আইকনগুলি তাদের আক্রমণ করা ছাড়ছে না। মৃণাল সেনকে আক্রমণ করেছে, বলেছে যে প্রশান্ত চন্দ্র মহলনবিশ সে নাকি একজন রেসিস্ট একখানা ছিল, সে ব্রিটিশদের পা চাটা ছিল, এইসব করেছে। আমি নিজে যেখানে কর্মরত সেখানে আমরা একটা প্রতিবাদ সংগঠিত করার চেষ্টা করছি। ঠিক আছে, কারণ প্রশান্তচন্দ্র মহলনবিশ 1943-এ যে দুর্ভিক্ষ হয়েছিল, সেখানে সেই দুর্ভিক্ষর সময় কতজন বাঙালি মারা গেছিল, প্রায় 60 লাখ, সেই গণনা তার করা। এই মহান ব্যক্তি যারা আমাদের এই যে আধুনিক ভারতের স্থপতি যারা, এবং এই বাংলার যারা গর্ব, রবীন্দ্রনাথের সচিব ছিলেন প্রশান্তচন্দ্র মহলনবিশ, ISI এর প্রতিষ্ঠাতা, তাদেরকে নিয়ে এই ধরনের কথা। এবং যে বলা যে বাঙালি মাতাল ঠাতাল, আমি তথ্যগুলো দেখলাম একটুখানি। পশ্চিমবঙ্গ হচ্ছে অ্যালকোহল রেভিনিউতে সারা ভারতে 4 নম্বরে, ঠিক আছে, ক্রমাঙ্কে, এবং পপুলেশনের দিক থেকেও, জনসংখ্যার দিক থেকেও পশ্চিমবঙ্গ 4 নম্বর। এর মধ্যে কোনো অসামঞ্জস্য নেই, ঠিক আছে। কিন্তু এই যে বাঙালিদের বলে দিলেন সেসব মানে মদ খেয়ে পড়ে থাকে মাতাল টাইপের, ইউপি 1 নম্বরে, জানেন, ইউপি 1 নম্বরে অ্যালকোহল রেভিনিউ থেকে। তো হিন্দুস্তানিদের বলতে পারবে সচিন সান্যাল যে তারা মাতাল? 2 নম্বরে রয়েছে মহারাষ্ট্র, বলতে পারবে মারাঠিদের সঞ্জীব সান্যাল যে তারা মাতাল? মারাঠিরা কিন্তু সঞ্জীব আলাদা সান্যাল আলাদা করে দেবে। এই যে বাঙালি বিদ্বেষীরা দিনের পর দিন, তো বিদ্যুৎ চক্রবর্তী এতগুলো কথা বলে গেল, দুর্গা পুজোকে অপমান করে গেল, সে তো একদম সসম্মানে ফেরত চলে গেল দিল্লিতে। এই যে সসম্মানে এসে বাংলাতে এসে যা ইচ্ছে করে দিয়ে একদম সুন্দরভাবে ফেরত চলে যাওয়া যায়, এ ব্যাপারে আমি কিন্তু বাংলার পুলিশকেও দায়ী করছি। বাংলা পক্ষ বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগগুলো জানিয়েছিল সেগুলো নিয়ে প্রসেসিং করা হয়নি কেন? এইভাবে ছাড় দিতে গিয়ে তো কিছু বাকি থাকছে না। বিদ্যাসাগর মূর্তি ভাঙা, একটা হাতে করে ভাঙা, আর এইভাবে মৃণাল সেন হোক, মা দুর্গা হোক, বা প্রশান্তচন্দ্র মহলনবিশ হোক, তাদেরকে যে ক্রমাগত আক্রমণ, এগুলো কি তাদের মূর্তি ভাঙার সামিল নয়? বেশ, অনেক ধন্যবাদ গর্গদা। কথা বলছিলাম বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সঞ্জীব সান্যালের এই বক্তব্যের কড়া সমালোচনা করলেন তিনি। অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি ঠিক কি বলছেন শুনুন। এর থেকে অপমানের কর আর কোনো বক্তব্য হতে পারে না। টাইটেলটা শুনে মনে হচ্ছে তিনি নিজেও বাঙালি হয়তো, তাই প্রথমে বলবো উনি নিজে বাংলার কলঙ্ক। আপনি বাংলার জন্য কি অবদান রেখেছেন বলুন? একজন বাঙালি হিসেবে এত বড় পদে গিয়ে আপনি বাংলাকে অপমান করা, বাংলাকে কলঙ্কিত করা, বাংলাকে ছোট করার যে রুচি মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়েছে, এটা বাঙালির সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী। তাই আপনার এই বক্তব্যকে খণ্ডন করার পাশাপাশি আপনার এই মানসিকতাকে আমি নিন্দা করছি। আবার একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের ক্রোনোলজি নিশানায় বিজেপি, অর্থাৎ তারা ক্রোনোলজি দিয়ে বোঝাতে চাইছেন যে প্রফুল প্যাটেলের বিরুদ্ধে যে তদন্ত বন্ধ হয়ে গিয়েছে সেটা নিয়েই তাদের এই ধরনের পোস্ট এবং তাদের বক্তব্য। 2017 মে প্রফুল প্যাটেলের বিরুদ্ধে সিবিআই মামলা, জুলাইয়ে 2023 প্রফুল এনসিপি ছাড়লেন, এনডিএতে যোগ দিলেন, 28 মার্চ 2024 সিবিআই তদন্ত বন্ধ করল, প্যাটেলকে ক্লিন চিট দেওয়া হলো। বিজেপির ওয়াশিং মেশিন আগের থেকেও বেশি কার্যকর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই বলতে চেয়েছে তৃণমূল কংগ্রেস।
প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে সিবিআই তদন্ত বন্ধ করেছে, প্যাটেলকে ক্লিনচিট দেওয়া হয়েছে। আর তা নিয়েই তৃণমূলের ক্রোনোলজি আক্রমণ। 2017 মেতে প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে সিবিআই মামলা। 2023 জুলাইতে প্রফুল্ল এনসিপি ছাড়েন, এনডিএতে যোগ দেন। 24-28 মার্চ তার বিরুদ্ধে তদন্ত বন্ধ করল সিবিআই। রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ বেছে নেওয়া হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ। মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হলেন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন শরণানন্দ, তিনি মাত্র কয়েকদিন আগেই প্রয়াত হন। এবার স্বামী গৌতমানন্দকেই মঠ ও মিশনের অধ্যক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ থাকবেন স্বামী গৌতমানন্দ। জগন্নাথ সামন্ত রয়েছেন আমার সঙ্গে। জগন্নাথ, কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্ব বিষয়, কেননা বেলুড় মঠে যখন স্বামীজির দেহ পুরানো হয়ে গেল তারপর থেকে একটি মিটিং, হসি পরিষদের মিটিং বসে এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের হসি পরিষদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন না পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে স্থায়ী অধ্যক্ষ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত কার্যভার এবং পরিচালনার সমস্ত অন্তর্বর্তী অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের অন্তর্বর্তীকালীন সংগঠন হিসাবে স্বামী গৌতমানন্দজি। গৌতমানন্দজি মহারাজ আজ থেকেই পুরোপুরি বেলুড় মঠের প্রেসিডেন্টের সমস্ত দায়িত্বভার করবে। 17তম প্রেসিডেন্টের যে দায়িত্ব, সেই দায়িত্বভার গ্রহণ করবে। কেন ফাঁকা জায়গা রাখতে নেই, মহারাজা যেটা বলছিলেন তাদের পদ কোনোদিন ফাঁকা থাকে না। তার সেই জন্যে তারা সিদ্ধান্ত, হসি পরিষদের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে 17তম প্রেসিডেন্ট বেলুড় মঠে নির্বাচিত হলে গৌতমানন্দজি, যতক্ষণ না আবার একটি মিটিং হবে সেই মিটিংয়ের সিদ্ধান্ত হবে আবার প্রেসিডেন্ট কে হবে। তারপরে এই যে অন্তর্বর্তী যে কাজগুলো থাকবে। অনেক ধন্যবাদ জগন্নাথ, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।